সুবিমলকে লইয়া লনের মাঝে কারণে অকারণে যখন সুনন্দা ঘুরিয়া বেড়াইয়াছে, সে দূর হইতে শুধু সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া দেখিয়াছে। তৃপ্তি হয়তো তাহাতেই সে এতদিন পাইয়াছে, কিন্তু এখন শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শ্রীযুক্ত নির্মল কুমার রায় রচিত একটি ছোট গল্প, অভাবনীয়। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি শ্রীযুক্ত নির্মল কুমার রায় রচিত অভাবনীয়। যাহাকে লইয়া এই গল্প, সে কংগ্রেসের নেতা নয়, বিপ্লবী দলের নায়কও নয়, এবং সমাজ সংস্কারক তো নয়ই। লিখিতে বসিয়া চিত্তপ্রিয়কে লইয়া গল্প লেখা মুশকিল হইয়া পড়ে। মানে ওর মধ্যে গল্প লিখিবার উপাদান তেমন খুঁজিয়া পাওয়া যায় না। আর পাঁচজনের মতো সেও সাধারণ একটি মানুষ। হৃদয়ে মহৎ প্রবৃত্তির হয়তো কিছু আছে, যাহা লইয়া গল্প লেখা চলে, কিন্তু বাহিরে তা প্রকাশ পায় না। তবুও তার মনের যে গোপন কথাটি আমরা গোপনেই জানিতে পারিয়াছি, আজ না হয় তাহা লইয়া একটি গল্প শুরু করা যাক। সেই কথাটি এই: চিত্তপ্রিয় ভালোবাসে সুনন্দাকে। তা বাসুক, কিন্তু সুনন্দা? সে খোঁজ চিত্তপ্রিয় লয় নাই, লইবার প্রয়োজনও বোধ করে নাই। সে ভালোবাসিয়াছে সুনন্দাকে শুধু ভালোবাসার নেশায় মাতিয়া। তাই প্রতিদানের কোনো প্রশ্ন তাহার মনে জাগে নাই। ভালোবাসার মাঝে যে আনন্দ, সে শুধু সেইটুকুই পাইতে চায়, অন্য কিচ্ছু নয়। কিন্তু সত্য কি তাই? তবে কিসের আশা থাকিয়া থাকিয়া তাহার মনের মাঝে নিরন্তর উঁকি মারিতে থাকে? কি যেন তাহার নাই, কি যেন সে নিতান্ত আপনার বলিয়া পাইতে চায়। কি সে? কি সে? হায় রে, সে যে কি তা সে নিজেই ভালো করিয়া জানে না। তবু ভাবে সুনন্দার কথা, নিজের কথা, আর তারই সঙ্গে ভাবিয়া চলে তাহার অতীত জীবনের কথাগুলি। সেনহাটির এক অখ্যাত পরিবারে তাহার জন্ম। স্নেহ দিয়া, ভালোবাসিয়া, আপনার বলিয়া ডাকিয়া লইবার লোক তো দূরের কথা, নিতান্ত একটা আহা উহু বলে এমন লোকও সংসারে তাহার কেহ ছিল না। অনাত্মীয়ের গৃহে অনাদর ও অবহেলার মধ্য দিয়া কোনো প্রকারে চলিয়া সে তাহার এই জীবনটাকে যৌবনের দুয়ারে টানিয়া আনিতে আনিতে একেবারে ক্লান্ত হইয়া পড়িয়াছে। তারপর ভবিষ্যতের অন্ধকারে সে উঁকি মারে, কিন্তু দৃষ্টি তাহার বার অন্ধকারের গায়েই প্রত্যাহত হইয়া ফিরিয়া আসে। বৈশাখী রাত্রের আকাশ, মেঘের উপর মেঘ জমিয়া আকাশটা একেবারে কালো হইয়া গিয়াছে। চাঁদ নাই, তারা নাই, সারা আকাশের গায়ে কোথাও সামান্য একটু আলোর চিহ্ন পর্যন্ত নাই। চিত্তপ্রিয় ভাবে ওই আকাশ, সে যেন তাহারই জীবনের প্রতিচ্ছবি। সত্যই তো তাই, জীবন তো তাহার ওই আকাশের মতোই অন্ধকার। কোনো দিন অতি তুচ্ছ একটি প্রদীপ জ্বালিয়াও কেউ তো তাহার হৃদয়ের সেই অন্ধকার দূর করিতে চেষ্টা করে নাই। ভবিষ্যতে কবে কে জ্বালিবে আর জ্বালিবে কি না, তাই বা কে জানে। সুনন্দাকে সে ভালোবাসিয়াছে, এই কথা কোনো দিনই সুনন্দার কাছে গিয়া সে মুখ ফুটিয়া বলিতে পারিবে না, বলিবার অধিকারও তাহার ছিল না।
সহায় সম্পদহীন, নিরাশ্রয়, তাই এই গৃহের সামান্য এক গৃহশিক্ষক সে। তাহার তো কোনো অধিকার থাকিতে পারে না সিভিলিয়ান মিস্টার কে কে গুপ্তর একমাত্র আদরের কন্যা সুনন্দাকে লাভ করার। তবে কিন্তু অধিকারের গণ্ডি দিয়া মনকে বাঁধা যায় না। সে চায় সেই গণ্ডি পার হইয়া ছুটিয়া যাইতে। তাই দিনের পর দিন, রাত্রির পর রাত্রি সে কেবল ভাবিয়াই চলে। ভাবে তাহার এই ভাবনার জাল কবে ছিন্ন হইবে। সন্ধ্যা হইতে আকাশ জুড়িয়া মেঘ করিয়াছিল, তাই বর্ষণ শুরু হইতেও বড় বেশি বিলম্ব হইল না। বাহিরের সেই অবিশ্রাম বাড়িপাত, তারই সঙ্গে ঝড়ের মাতামাতি। কালবৈশাখীর এই তাণ্ডব লীলা চিত্তপ্রিয় চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ঝড় তো আজ তাহার হৃদয়েও দেখা দিয়াছে, কিন্তু সে চায় ঝড়ের এই আন্দোলন একেবারে রুদ্ধ করিয়া দিতে। রুদ্ধ করিতে গিয়া হয়তো তাহার অনেক কিছুই ক্ষতি হইবে, হয়তো তাহার এই জীবনধারায় অনেক কিছুর পরিবর্তন হইয়া যাইবে। তবুও ঝড়ের এই আন্দোলন তাহাকে রুদ্ধ করিতেই হইবে। সুনন্দার চিন্তা আর সে করিবে না, তাহাকে সে ভুলিবে। ভুলিতে গিয়া যদি তাহার চক্ষে অশ্রু আসে, তবে সেই অশ্রু সে মুছিয়া ফেলিবে। সুনন্দা যে গাছের পাখি, তাহাকে সে তো খাঁচায় বাঁধিয়া রাখিতে পারিবে না। একখানা মোটর লনের মধ্যে প্রবেশ করিয়া বিশ্রী শব্দ করিতে করিতে থামিয়া গেল। তাহার সুতীব্র আলো খোলা দরজা দিয়া চিত্তপ্রিয়ের চোখে পড়িতে তাহার চিন্তার জাল ছিন্ন হইয়া গেল। বাহির হইতে ডাক আসিল, বয়। ডাক শুনিয়া বয় বাহিরে ছুটিয়া গেল এবং যাহাকে লইয়া ঘরে ঢুকিল সে মিস্টার গুপ্তের বন্ধুপুত্র বিনায়ক। বিনায়কের সুন্দর সুদীর্ঘ দেহ সাহেবী পরিচ্ছদে আবৃত। হ্যাট আর ওয়াটারপ্রুফটা খুলিতে খুলিতে বিনায়ক বয়ের দিকে চাহিয়া বলিল, সাহেবকে খবর ভেজো। হুকুম তামিল করিতে বয় ছুটিল। সম্মুখের র্যাকটার উপর হ্যাট এবং ওয়াটারপ্রুফটা রাখিয়া চিত্তপ্রিয়ের দিকে চাহিয়া বিনায়ক বলিল, আপনাকে চিনতে পাচ্ছি না তো। চিত্তপ্রিয় এতক্ষণ বিনায়কের মুখের পানে চাহিয়াছিল। প্রশ্ন শুনিয়া বলিল, সুবিমল আমার ছাত্র। সুবিমল সুনন্দার ছোট ভাই। বিনায়ক কহিল, ও। তারপর একটা সিগারেট ধরাইয়া নিজেই নিজের পরিচয় দিল। বলিল, আমার বাবা ছিলেন মিস্টার গুপ্তের একজন পার্সোনাল ফ্রেন্ড। ছেলেবেলা থেকে আমার জীবনের অনেকটা সময় প্রায় এই বাড়িতেই কেটেছে। তারপর সিগারেটের ছাইটুকু ঝাড়িয়া লইয়া সে আবার বলিল, ট্যুরে বেরিয়েছিলাম একবার ও দেশগুলোয়। সেখান থেকে বম্বে ফিরেছি দিন 10 আগে। বম্বে আসবার পর মিস্টার গুপ্তকে খবর দিয়েছিলাম, কিন্তু এখানে আজই এসে পৌঁছাবো সে খবর এদের পাঠাইনি, কারণ মাথায় খেয়াল ঢুকল যে হঠাৎ এসে সকলকে সারপ্রাইজ করে দেওয়া যাবে। এই বলিয়া সে হাসিতে লাগিল। চিত্তপ্রিয় 2 হাত তুলিয়া বিনায়ককে নমস্কার করিল। বিনায়কও প্রতি নমস্কার করিল। দেওয়ালের গায়ে বড় ক্লকটা অবিরাম ঠক ঠক শব্দ করিয়া চলিয়াছে। বাহিরের ঝড় বাদলের মাতামাতির শব্দে তাহার সেই ক্ষীণ শব্দটুকু মাঝে মাঝে ডুবিয়া যাইতেছে। বিনায়কের সিগারেটের ধোঁয়ায় ঘরের অনেকটা স্থান আচ্ছন্ন হইয়া গেল। সেই ধোঁয়ার জাল ভেদ করিয়া মাঝে মাঝে চিত্তপ্রিয়ের দৃষ্টি গিয়া পড়িতেছিল বিনায়কের মুখের উপর। বয়ের কাছে খবর পাইয়া সেখানে ছুটিয়া আসিলেন মিস্টার গুপ্ত। বিনায়কের একখানা হাত তাহার হাতের মধ্যে লইয়া ঝাঁকুনি দিতে দিতে বলিলেন, নটি বয়, নটি বয়, আজ যে আসবে সে খবর পাঠাওনি কেন? সুনন্দাকে নিয়ে স্টেশনে থাকতুম, এই ঝড় বাদলে আসতে নিশ্চয়ই তোমার অসুবিধা হয়েছে। বিনায়ক মৃদু হাসিয়া বলিল, না,
তেমন কিছু অসুবিধা আমার হয়নি। এখানে হঠাৎ এসে পড়ে আপনাদের সকলকে সারপ্রাইজ করে দেব বলে আগে কোনো খবর পাঠাইনি। গুপ্ত সাহেব হাসিতে হাসিতে বলিলেন, দুষ্টু দুষ্টু। বয়ের কাছে খবর পাইয়া সেখানে শুধু মিস্টার গুপ্তই আসিলেন না, একটু পরে সেখানে আসিয়া দাঁড়াইল সুনন্দাও। সুনন্দার মুখের পানে চাহিয়া চিত্তপ্রিয় একেবারে অবাক হইয়া গেল। ঘরের সেই উজ্জ্বল আলোকে সে স্পষ্টই দেখিতে পাইল যে সুনন্দার সারা মুখখানা একটা কিসের আনন্দে উজ্জ্বল হইয়া উঠিয়াছে। চিত্তপ্রিয়ের চক্ষু ভুল দেখে নাই। সুনন্দা ভালোবাসে বিনায়ককে, এবং হয়তো বিনায়কও, কিন্তু তাহাতে তাহার কি? সুনন্দা বিনায়ককে ভালোবাসুক আর নাই বাসুক, তাহাতে তাহার কি আসে যায়? তবে সে কেন ব্যথিত হয় সুনন্দার চোখের দৃষ্টি এবং মুখের উজ্জ্বলতা দেখিয়া? সে তো ঠিকই করিয়াছে। সুনন্দার চিন্তা সে তাহার মন হইতে একেবারে মুছিয়া ফেলিবে। তবে কেন তাহার এই চঞ্চলতা? না, সে আর ভাবিবে না। সুনন্দার চিন্তা সে আর কিছুতেই তাহার মনের মধ্যে স্থান দিবে না। চিত্তপ্রিয় প্রতিজ্ঞাই করিল। পরদিন প্রভাতে নিশিভোরের সঙ্গে সঙ্গেই চিত্তপ্রিয়ের মনে হইল যে তাহার মধ্যে যে গ্লানি ছিল গত রজনীর অন্ধকারে, তাহা যেন মিলাইয়া গিয়াছে। আজ যেন তাহার মন এই শুভ্র প্রভাতের মতোই নির্মল। সে ডাকিয়া পাঠাইল সুবিমলকে, এবং এই প্রভাতকালে তাহাকে লইয়া মনের আনন্দে তাহার সঙ্গে বসিয়া বসিয়া গল্প শুরু করিয়া দিল। একটির পর একটি করিয়া সুবিমলের কাছ হইতে চিত্তপ্রিয় সুনন্দা আর বিনায়কের সম্বন্ধে অনেক কিছু জানিয়া লইল। সে বুঝিল সুনন্দা আর বিনায়ক পরস্পর পরস্পরকে বহুদিন হইতে ভালোবাসিয়া আসিয়াছে। চিত্তপ্রিয় ভাবিল এ ভালোই হইয়াছে। তাহাদের এই ভালোবাসার কথা জানিতে পারিয়া সে খুশি হইয়াছে। আর সে মনে কোনো ক্ষোভ রাখিবে না, কোনো দুঃখ রাখিবে না। ভগবানের কাছে সেও প্রার্থনা করিবে ইহাদের মিলন যেন সার্থক হয়, ধন্য হয়। দেবতার উদ্দেশ্যে সে বারবার প্রণাম করিয়া কহিল তাহার চিত্তে আর যেন চাঞ্চল্য না আসে, সে যেন এই মিলন পিয়াসীদের মিলনের অন্তরায় না হইয়া দাঁড়ায়। চিত্তপ্রিয় তাহার মনে কোনো ক্ষোভ আর রাখিতে চায় না, প্রাণের মাঝে আনিতে চায় এক নূতন উদ্দামতা। তাই সে বিমলকে কহিল, চলো বিমল, বাইরে থেকে একবার ঘুরে আসি। এ যে বেড়াইবার সময় নয় তাহা ভাবিল না, এবং বাহিরের প্রচণ্ড রৌদ্রের পানে একবার ফিরিয়াও চাহিল না। কিন্তু সুবিমলের হাত ধরিয়া বাহিরে আসিবা মাত্র তাহার পা দুটা যেন একেবারে অচল হইয়া গেল। তাহার সমস্ত উৎসাহ নিভিয়া গেল। শুধু সে সুবিমলকে বলিল, আজ আর বেড়াতে যাব না বিমল, শরীরটা হঠাৎ বড় খারাপ লাগছে। বাহিরের লনে সুনন্দা সেই রৌদ্রের মাঝে দাঁড়াইয়া একটি তাজা লাল গোলাপ তুলিয়া বিনায়কের বুকে গুঁজিয়া দিতেছিল। সেই দিকে চাহিয়া আবার চিত্তপ্রিয়ের চিত্তে চাঞ্চল্য আসিল। সে তাহার প্রতিজ্ঞা ভুলিল, এবং তাহার সেই দেবতার উদ্দেশ্যে বারবার প্রণাম করা তাহা একেবারেই ব্যর্থ হইয়া গেল। কিন্তু ওই উপরে যিনি একজন আছেন, তিনি যে কাহার ললাটে কি লিখিয়া রাখিয়াছেন, কাহার ভাগ্যের মাপকাঠি কতটুকু নির্দেশ করিয়া দিয়াছেন, কেহ কি তাহা পূর্বে বলিতে পারে? পারে না। আর পারে না বলিয়াই কতজন শুধু বর্তমানকে ধ্রুব ভাবিয়া আত্মপ্রসাদ লাভ করে। মুহূর্তের জন্য হয়তো একবারও ভাবিয়া দেখে না যে ইহাই সত্য নয়। এই ছবিও হয়তো মুছিয়া যাইতে পারে। দুঃখের বোঝায় যাহারা কাঁদিয়া মরে, তাহারাও হয়তো একবার ভাবিতে পারে না দুঃখের স্থানে সুখও একদিন তাহাদের আসিতে পারে।
নহিলে কে কবে ভাবিয়াছিল, না ভাবিতে পারিয়াছিল যে এই অতি সাধারণ প্রাইভেট মাস্টারকে সম্বল করিয়াই সুনন্দাকে একদিন তাহার জীবন তরি ভাসাইতে হইবে। তখন কোথায় রহিবে বিনায়ক, আর কোথায় রহিবে তাহার ভালোবাসা? কিন্তু সে কথা পরে। উপস্থিত কি করিয়া এই অভাবনীয় ব্যাপার ঘটিয়া গেল সেই কথাই এখন বলিতেছি। বৈশাখের এক সন্ধ্যা। চিত্তপ্রিয় আজ বেড়াইতে বাহির হয় নাই। উদ্দেশ্যহীনভাবে পথে পথে ঘুরিয়াই বা কি ফল? সংসারে বোধহয় সেই একটিমাত্র মানুষ, যাহার কোনো বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই। এত বড় পৃথিবীতে সেই কেবল একা। সারাটা জীবন তাহার শুধু দুয়ারে দুয়ারে ঘুরিয়া বেড়াইতে হইয়াছে একটু আশ্রয়ের জন্য। কিন্তু সত্যিকারের আশ্রয় তাহার ভাগ্যে আজও মিলিল না। এখানেও তাহার আর ভালো লাগিতেছিল না। প্রাণ চাহিতেছে এখান হইতে ছুটিয়া বাহির হইতে, কিন্তু তাহাও তো সে পারিতেছে না। এ কি মোহ, এ কি অসম্ভব আকাঙ্ক্ষা তাহার! ভাবিয়া মরে, তথাপি সে ইহার কুল কিনারা দেখিতে পায় না। সুনন্দা তাহার সম্মুখে আসিয়া কোনো দিনই কোনো কথা কহে নাই। দূর হইতে সে শুধু সুনন্দার গানের সুর শুনিয়া মুগ্ধ হইয়াছে। সুবিমলকে লইয়া লনের মাঝে কারণে অকারণে যখন সুনন্দা ঘুরিয়া বেড়াইয়াছে, সে দূর হইতে শুধু সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া দেখিয়াছে। তৃপ্তি হয়তো তাহাতেই সে এতদিন পাইয়াছে। কিন্তু এখন বিনায়কের আসিবার পর সুনন্দা গান গাহিয়াছে, হয়তো পূর্বের চেয়ে অনেক বেশি গাহিয়াছে, কিন্তু তাহার গানের সেই সুরে তো চিত্তপ্রিয়র চিত্ত আর দুলিয়া ওঠে না। সুনন্দাকে লইয়া বনের মাঝে বিনায়ক যখন ঘুরিয়া বেড়ায়, কথা কহিতে কহিতে সুনন্দা যখন উচ্চ শব্দে হাসিয়া ওঠে, তখন তাহার সেই হাসি শুনিয়া অন্তর জ্বালা করিয়া ওঠে কেন? ভিক্ষুকের একই বাসনা। ভাবে কেন তাহার এমন হইল? ভাবিতে ভাবিতে তাহার চোখে জল আসিয়া পড়ে। সুনন্দাদের কেহ তখন বাড়িতে ছিল না। মিস্টার গুপ্ত সকলকে লইয়া চিত্রায় মীরাবাই দেখিতে গিয়াছেন। বিনায়কও সঙ্গে গিয়াছে। ফিরিতে তাহাদের হয়তো রাত্রি হইবে। চিত্তপ্রিয় বাহিরের বারান্দায় বসিয়া বসিয়া ভাবিতেছিল, বায়োস্কোপে সুনন্দা কোথায় বসিয়াছে? মিস্টার গুপ্তের পার্শ্বে না বিনায়কের পার্শ্বে? সুবিমল নিশ্চয়ই তাহার পিতার পার্শ্বে বসিয়াছে। আর সুনন্দা বিনায়কের পাশের আসনখানায় বসাই তো তাহার পক্ষে স্বাভাবিক। বেশ আছে ওরা, যৌবন, স্বাস্থ্য, ঐশ্বর্য, কোনোটারই অভাব ভগবান উহাদের রাখেন নাই। এই তো জীবন। কিন্তু তাহার? একখানি ট্যাক্সি বাড়ির সম্মুখে আসিয়া থামিল। চিত্তপ্রিয় উঠিয়া দাঁড়াইল। ভাবিল মিস্টার গুপ্তেরা ফিরিয়া আসিলেন। কিন্তু ভালো করিয়া চাহিতেই সে দেখিতে পাইল সুশ্রী, সুবেশা এবং সম্পূর্ণ আধুনিক একটি মেয়ে মোটর হইতে নামিয়া বারান্দা পার হইয়া সোজা ঘরের ভিতরে চলিয়া গেল। সঙ্গের বেয়ারাটি মোটর হইতে গোটা 2 মাল নামাইয়া লইল। ট্যাক্সি চলিয়া গেল, আর চিত্তপ্রিয় সেখানে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, এ আবার আসিল কে? কিন্তু ভাবিতে তাহাকে বেশিক্ষণ হইল না। কিছু পরেই মেয়েটি সেখানে আসিয়া দাঁড়াইল। ইহারি মধ্যে পূর্বের পোশাক সে ছাড়িয়া আসিয়াছে, এবং আসিয়া কিছুমাত্র দ্বিধা বা ইতস্তত না করিয়া চিত্তপ্রিয়ের সম্মুখের আসনখানা টানিয়া লইয়া তাহার দিকে চাহিয়া বলিল, এরা সব সিনেমায় গেছেন শুনলাম। বন্ধ ঘরে একা কাটাতে মন চাইল না, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলাম। চিত্তপ্রিয়ের পরিচয় হয়তো সে ভিতর হইতে সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু এই প্রস্তাবে চিত্তপ্রিয় চঞ্চল হইয়া উঠিল।
এমন ধরনের কোনো মেয়ের সম্মুখে তাহাকে কোনো দিন উপস্থিত হইতে হয় নাই, এবং এমনিভাবে আলাপ করিতেও সে কোনো দিন অভ্যস্ত ছিল না। এমন করিয়া কোনো মেয়ে যে যাচিয়া আসিয়া আলাপ করিতে পারে, তাহা হয়তো ইহাকে দেখিবার পূর্বে সে ভাবিতেও পারিত না। তাই মেয়েটি যখন তাহার সঙ্গে আলাপ করিবার জন্য নিতান্ত অসংকোচে সম্মুখের আসনখানায় জমকাইয়া বসিল, তখন তাহাকে সত্য সত্য অত্যন্ত চঞ্চল হইয়া উঠিতে হইল। মেয়েটি কিন্তু চিত্তপ্রিয়ের এই অবস্থা তেমন লক্ষ্য করিল না। কহিল, সুনন্দার বোন আমি, নাম তাই সুগন্ধা। সুনন্দার বাবা আমার জ্যাঠামশাই, আমরা থাকি এলাহাবাদে। চিত্তপ্রিয় সুগন্ধাকে নমস্কার করিয়া ধীরে ধীরে বলিল, আপনার আসবার কথা এরা কি জানতেন না? সুগন্ধা কহিল, না, জ্যাঠামশাইকে দেখবার হঠাৎ ইচ্ছে হলো। বাবার মত করে আমাদের ওই বুড়ো বেয়ারাটাকে সঙ্গে নিয়ে সেখান থেকে রওনা হয়ে পড়লুম। সুগন্ধার দিকে চাহিয়া চিত্তপ্রিয় ভাবিতেছিল, কি আশ্চর্য এই মেয়েটি! একজন অপরিচিত পুরুষের সঙ্গে যাচিয়া আলাপ করিতে ইহার বিন্দুমাত্র দ্বিধা হয় না। সেই সুদূর এলাহাবাদ হইতে একটিমাত্র চাকরের সঙ্গে চলিয়া আসিতে ইহার একটুও বাধে না। মিস্টার গুপ্তের বেয়ারা সেখানে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, আপনার চা করব দিদিমণি? সুগন্ধা কহিল, হ্যাঁ, 2 কাপ চা এখানেই নিয়ে এসো। বেয়ারা চলিয়া গেল। চিত্তপ্রিয় একটু হাসিয়া ধীরে ধীরে বলিল, সুনন্দা আর সুগন্ধা, আপনাদের নামের বেশ মিল রয়েছে। আচ্ছা, আগে সুনন্দা না আগে সুগন্ধা? চিত্তপ্রিয়ের এই প্রশ্ন এখনই করা হয়তো চারিদিক ভাবিয়া দেখিলে চলে না। এই প্রশ্ন কতখানি আলাপ হইবার পর করা চলে তাহার মাপকাঠি তাহার জানা ছিল না। সাধারণ সরল মানুষ সে, মনে যে প্রশ্ন জাগিয়াছে অসংকোচে তাহাই জিজ্ঞাসা করিয়াছে। সুগন্ধারও ইহা বুঝিতে বাকি রহিল না, তাই সেও হাসিয়া জবাব দিল, আগে সুগন্ধা, তারপর সুনন্দা। আমাদের এই নাম জ্যাঠামশাই রেখেছিলেন, তাই এই মিল। বেয়ারা চা আনিয়া তাহাদের সম্মুখে রাখিয়া গেল। চিত্তপ্রিয়ের দিকে 1 কাপ আগাইয়া দিয়া সুগন্ধা তাহার কাপটি হাতে তুলিয়া লইবে, ঠিক এমনি সময় গৃহদ্বারে মিস্টার গুপ্তের মোটর আসিয়া দাঁড়াইল। সুগন্ধাকে দেখিয়া সুনন্দা ও সুবিমল হর্ষধ্বনি করিয়া উঠিল। সুনন্দা ছুটিয়া আসিয়া সুগন্ধার হাত ধরিয়া কহিল, সুদিদি, তুমি? তাহার সারা মুখে আনন্দের দীপ্তি ফুটিয়া উঠিল। কিন্তু সুগন্ধার সামনাসামনি সুবিমলের মাস্টারকে নির্বিকার চিত্তে বসিয়া থাকিতে দেখিয়া তাহার মুখের সেই আনন্দ দীপ্তি যেন হঠাৎ অনেকটা কমিয়া আসিল। মনে হইল ইহা যেন মাস্টারের এক অশোভন ও অন্যায় ব্যবহার। সুগন্ধা আসিয়া তাহার জ্যাঠামশায়ের পার্শ্বে দাঁড়াইল। মিস্টার গুপ্ত বিনায়কের সঙ্গে তাহার পরিচয় করাইয়া দিলেন। বিনায়কের কথা সুগন্ধা পূর্বেই জানিত, চোখে দেখিল এই প্রথম। বিনায়কের সঙ্গে পরিচিত হইবার পর সে চাহিল আর একবার চিত্তপ্রিয়ের দিকে। মিস্টার গুপ্ত সকলকে লইয়া সেখান হইতে ভিতরের দিকে চলিয়া গেলেন। আর চিত্তপ্রিয় চায়ের কাপটা সম্মুখে রাখিয়া তেমনি করিয়া বসিয়া রহিল। তাহার সম্মুখ হইতে তখন রাত্রির জ্যোৎস্না সরিয়া অন্ধকারে পৃথিবীর সব কিছুই মিলিয়া মিশিয়া যেন একাকার হইয়া গিয়াছে। সুগন্ধা আসিবার পর কিছুদিন কাটিয়া গিয়াছে। সুবিমলের কাছ হইতে চিত্তপ্রিয় সুগন্ধার অনেক কথাই জানিয়া লইয়াছে। সুগন্ধার বাবা এলাহাবাদের একজন খ্যাতনামা ডাক্তার। সেখানে তাহার অগাধ সম্পত্তি ও অসাধারণ প্রতিপত্তি। সুগন্ধাও লেখাপড়া করিয়াছে যথেষ্ট, অথচ সকল দিক দিয়া সে কি শান্ত, কি ভদ্র। চিত্তপ্রিয়ের সঙ্গে তাহার যথেষ্ট পরিচয় হইয়াছে।
সে শ্রদ্ধায় মুগ্ধ হইয়া যায় এই মেয়েটির কথা ভাবিয়া। কয়দিনই বা আসিয়াছে, অথচ ইহারই মধ্যে কত সাবধানে চিত্তপ্রিয়ের হৃদয়ের আবরণ উন্মুক্ত করিয়া সে তাহার ব্যথার স্থানগুলি সব দেখিয়া লইয়াছে। তাই চিত্তপ্রিয়ের মনের গোপন কামনার কথা আজ সুগন্ধার নিকট অবিদিত নাই। তাহা জানিয়া চিত্তপ্রিয়ের মতো সেও শুধু নীরবে দীর্ঘশ্বাসই ফেলিয়াছে। সুনন্দাকে সে চেনে। সাধারণ মেয়েদের মতো সেও যে বাহিরের চাকচিক্যে মুগ্ধ হয়, ভিতরের আবরণ খুলিয়া দেখিতে চায় না, হয়তো অবসরও পায় না, তাহা সে জানে। সুগন্ধার ভালো লাগিয়াছে চিত্তপ্রিয়কে, কিন্তু তাহার ভালো লাগে নাই বিনায়ককে। ইহার কারণ হয়তো তাহাকে জিজ্ঞাসা করিলে সে বলিতে পারিবে না। শুধু বিনায়কের অনেক কিছুই তাহার পছন্দ হয় না। বিনায়ক সময়ে অসময়ে যাচিয়া আসিয়া সুগন্ধার সঙ্গে আলাপ করিতে বসে এবং কথার উপর কথার জাল বুনিয়া দীর্ঘ হইতে দীর্ঘ সময় কাটাইতে চাহে। সে কথা কহে মার্জিতভাবে, কিন্তু তাহার চোখের চাহনির মাঝে যে কামনার ইঙ্গিত উঁকি মারিতে থাকে, তাহা দেখিয়া সুগন্ধা অস্বস্তি অনুভব করে। তীক্ষ্ণ বুদ্ধি সুগন্ধা বেশ বুঝিয়াছে যে এই যুবকটি তাহার ভিতরের অনেক কিছুই বাহিরের একটা সুমার্জিত আবরণ দিয়া সাবধানে এবং সযত্নে ঢাকিয়া রাখিয়াছে। সেই আবরণখানি তুলিয়া লইলে কোন নগ্নরূপ প্রকাশ হইয়া পড়িবে তাহাই বা কে বলিতে পারে। দুঃখ হয় সুনন্দার কথা ভাবিয়া। বিনায়কের সঙ্গে এতদিন মিশিয়া সে যাহা বুঝিতে পারে নাই, 2 দিন মিশিয়াই সুগন্ধা তাহা বুঝিয়া লইয়াছে। সুনন্দা বুঝিবেই বা কি করিয়া? যৌবনের প্রথম দিনে কোনো কিছু ভাবিয়া দেখিবার পূর্বেই বিনায়ক তাহার রূপ, যৌবন ও কথার অভিনয়ে তাহার তরুণ চোখের অন্য কিছু দেখিবার দৃষ্টিটাকে সেই যে বন্ধ করিয়া দিয়াছিল, সেই দৃষ্টি তাহার আজও খুলিল না। দৃষ্টি হয়তো খুলে নাই, কিন্তু সেই দৃষ্টি আজ যেন একটু করিয়া স্বচ্ছ হইতে আরম্ভ করিয়াছে। সুনন্দা লক্ষ্য করিয়াছে বিনায়ক যেন সুগন্ধার সঙ্গ পাইতে ব্যগ্র হইয়া ওঠে। সুনন্দার সঙ্গে কথা কহিতে কহিতে সুগন্ধার আগমন প্রতীক্ষায় চঞ্চল হইয়া থাকে। তাহার সিনেমায় যাইবার আগ্রহ আজকাল যেন বাড়িয়া গিয়াছে। কোনো কারণে যদি সুনন্দা নাও যাইতে পারে, তবুও সুগন্ধাকে লইয়া সিনেমায় যাইবার তাহার বাধা হয় না। কিন্তু কেন কেন? সুনন্দার অন্তর জ্বালা করে, অভিমানে বুক ফুলিয়া ওঠে। এ কথা বিনায়ককে তাহার বলাও চলে না, বলিবার ইচ্ছাও হয় না। সুনন্দার সবখানি রাগ গিয়া পড়ে সুগন্ধার ওপর। সুদিদির তো জানিতে কিছু বাকি নাই, তবুও জানিয়া শুনিয়া বনের ভাবি স্বামীকে লইয়া এই ভাগবাটোয়ারা করিবার প্রবৃত্তিতে তাহার কি একটুও লজ্জা হয় না? ও কি করিয়া একা বিনায়কের সঙ্গে সিনেমায় যায়? কেন যায়? ঈর্ষা হয় সুগন্ধার রূপের দিকে চাহিয়া। সে নিজে যে কতখানি সুন্দরী তাহা তো তাহার অবিদিত নাই, তবুও সুগন্ধার সৌন্দর্যের কাছে তাহার সৌন্দর্য যেন ম্লান হইয়া আসে। ওই রূপ দিয়াই কি সে জয় করিয়া লইতে চায় বিনায়ককে? হায় রে, ঈর্ষার বিষে সে নিজেই শুধু জ্বলিয়া মরে। সুগন্ধার অন্তর তো সে দেখিতে পায় না। যে কাহিনী লিখিতে হইলে পূর্বেই তাহার একটা সীমা নির্দেশ করিয়া লইতে হয়, এবং লিখিলেও যাহাকে অস্বাভাবিক বলিয়া মনে হয়, তাহার সত্যতায় হয়তো সন্দেহ জন্মে। তাহাই যে কতখানি সত্য ও স্বাভাবিক তাহা শুধু যে লিখিতে চায় সেই জানে। আমাদের এই কাহিনী হয়তো অনেকের অস্বাভাবিক বলিয়া বোধ হইবে। তাহারা হয়তো ভাবিবেন, মিথ্যাকে বিনাইয়া বিনাইয়া সত্য বলিবার একই প্রচেষ্টা। তবুও যখন বলিতে বসিয়াছি, তখন কাহিনী যাহা তাহা আমাকে বলিতেই হইবে। ইহার দিন কয়েক পরের এক সন্ধ্যায়
সম্পূর্ণ অপ্রত্যাশিত রূপেই যাহা ঘটিয়া গেল তাহা তুচ্ছও নয়, সামান্যও নয়, এবং তাহাকে কেন্দ্র করিয়াই সুনন্দা, বিনায়ক ও চিত্তপ্রিয়ের জীবনযাত্রার চাকা নিমেষের মধ্যে অন্যদিকে ঘুরিয়া গেল। সেদিন সন্ধ্যায় সুবিমলকে লইয়া সুগন্ধা লনের মধ্যে হাসনাহেনার ঝাড়ের কাছে বসিয়া তাহার নিকট এলাহাবাদের গল্প করিতেছিল। সন্ধ্যার পর সুবিমল উঠিয়া চিত্তপ্রিয়ের কাছে পড়িতে গেল। সুগন্ধা একাই বসিয়া রহিল। বেশ লাগিতেছিল তাহার হাসনাহেনার মৃদু গন্ধ ভরা সুন্দর সন্ধ্যাটি। সুনন্দা তাহার ঘরে, মাথা ধরিয়াছে বলিয়া সে আজ বাহির হয় নাই। বিনায়কও কোথাও গিয়াছে। মিস্টার গুপ্তও বাড়িতে ছিলেন না। পরিবার ঘরে বসিয়া চিত্তপ্রিয় পড়াইতেছিল সুবিমলকে। সুবিমলকে বাহির হইতে দেখা যাইতেছিল না, কিন্তু চিত্তপ্রিয়কে সেখান হইতে স্পষ্টভাবেই দেখা যাইতেছিল। ঘরের উজ্জ্বল আলোকে তাহার মুখখানি উদ্ভাসিত। দু একটা চুল কপালের উপর আসিয়া পড়িয়াছে। গায়ে তাহার শুধু হাতা কাটা একটা গেঞ্জি। তাহার পরিপূর্ণ স্বাস্থ্য ও সুগোল দেহের সঙ্গে একেবারে মিশিয়া রহিয়াছে। সুগন্ধা চাহিয়াছিল চিত্তপ্রিয়ের দিকে, এবং তাহার দিকে চাহিয়া চাহিয়া কি ভাবিতেছিল তাহা সেই জানে। পার্শ্বে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিতেই দেখিতে পাইল বিনায়ক কখন যেন একেবারে তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইয়াছে। সুগন্ধার সামনের আসনটায় বসিয়া বিনায়ক কহিল, একা যে? সুনন্দা কই? সুগন্ধা কহিল, তার ঘরে, মাথা ধরেছে বলে শুয়ে আছে। বিনায়ক বলিল, ও। শুধু একটুমাত্র ও করিয়া সে ক্ষান্ত হইল। সুগন্ধা তাহার ব্যবহারের কথা ভাবিতে লাগিল। বিনায়ক আর কোনো কথা কহিল না, কিন্তু এই নীরবতা সুগন্ধার সহ্য হইতেছিল না। তাই সে বলিল, চলুন এবার ওঠা যাক। বিনায়কের উঠিবার কোনো ইচ্ছাই দেখা গেল না। সে বলিল, বেশ লাগছে হাওয়াটা, উঠতে আর ইচ্ছে হচ্ছে না। সুতরাং ইচ্ছা থাকিলেও সুগন্ধার আর ওঠা হইল না। একটু পরে হাসনাহেনার ঝাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বিনায়ক কহিল, লেডি অফ দি নাইট নাকি ওর নাম, কিন্তু আমার মনে হচ্ছে আজকের সন্ধ্যায় লেডি অফ দ্য নাইট কে? ও না আপনি? সুগন্ধা কোনো উত্তর দিল না। ইহার উত্তর দিবার কি বা আছে? বিনায়ক কহিল, সত্যি আজকের এই সন্ধেটুকু আমার ভারী মিষ্টি লাগছে। উজ্জ্বল জ্যোৎস্না আমার ভালো লাগে না, এমনি ফিকে জ্যোৎস্নাই আমায় মুগ্ধ করে। এই জ্যোৎস্নার অস্পষ্ট আলো, হাসনাহেনার মৃদু গন্ধ, এই শিরশিরে হাওয়া, এরই মধ্যে আপনি। আপনাকে দেখে আজ আমার মনে হচ্ছে লেডি অফ দ্য নাইট তো নন, আপনি হচ্ছেন কুইন অফ দ্য নাইট। বলিতে বলিতে তাহার শেষের কথাগুলি যেন একটু ভারী হইয়া আসিল। চক্ষে তাহার সেই দৃষ্টি আবার ফুটিয়া উঠিল। কথার প্রসঙ্গ ঘুরাইবার জন্য সুগন্ধা হাসিতে হাসিতে কহিল, দেখবেন এই কুইনকে দেখে আবার যেন নিজের কুইনকে ভুলে না যান। কথার প্রসঙ্গ সুগন্ধা ঘুরাইতে চাহিলেও বিনায়ক তাহা চাহে না। আর তাহা চাহে না বলিয়াই হঠাৎ সে সুগন্ধার একখানা হাত ধরিয়া বলিল, না ভুলবার জন্য তো বহু চেষ্টা করছি, কিন্তু না ভুলেও তো কিছুতে থাকতে পারলুম না সুগন্ধা। হাত টানিয়া লইয়া সুগন্ধা উঠিয়া দাঁড়াইল। সে যেন এখান হইতে ছুটিয়া পলাইতে পারিলে বাঁচিয়া যায়। বিনায়কের দিকে চাহিতেও তাহার ভয় করে। ও যেন একেবারে খেপিয়া গিয়াছে, ওর চোখে মুখে যেন আগুন জ্বলিয়া উঠিয়াছে। সুগন্ধা উঠিতে উঠিতেই জোর করিয়া মুখে একটু হাসি আনিয়া কহিল, আচ্ছা আচ্ছা, ভুলেছেন তো বেশ করেছেন, এইবার চলুন ঘরে যাওয়া যাক। বিনায়ক উঠিয়া দাঁড়াইল, কিন্তু সে খেপিয়া গিয়াছে। তাই নিমেষের মধ্যে সুগন্ধার দেহটাকে দু হাত বাড়াইয়া নিজের বুকের ওপর টানিয়া আনিয়া কহিল,
এই রানীকে পেলে সেই ভোলার দুঃখ আমার একটুও থাকবে না। এই বলিয়া সে তাহার ব্যগ্র ওষ্ঠ সুগন্ধার চোখে মুখে বারবার চাপিয়া ধরিতে লাগিল। ঠিক এমনি সময় সুনন্দা আসিয়া দাঁড়াইল তাহার ঘরের জানালার ধারে। সেই অস্পষ্ট জ্যোৎস্নালোকেও বিনায়কের আলিঙ্গনাবদ্ধ সুগন্ধাকে চিনিয়া লইতে তাহার একটুও বিলম্ব হইল না। সেখান হইতে সে দুই হাতে মাথা চাপিয়া ফিরিয়া আসিয়া বিছানার উপর একেবারে লুটাইয়া পড়িল। ইহার পরে সুগন্ধার চলিয়া যাইবার দিন পর্যন্ত সুনন্দা তাহার সঙ্গে ভালো করিয়া কথা কহিতে পারে নাই। বিনায়ককেও সে যথাসাধ্য এড়াইয়া চলিয়াছে। সুগন্ধা আর বিনায়ককে দেখিলেই তাহার অন্তর জ্বলিয়া ওঠে। তাহার নিজের বাড়িতে ইহাদের দৃষ্টি এড়াইবার জন্য তাহাকে আর চোরের মতো পলাইয়া বেড়াইতে হইতেছে। বিনায়কের সুশ্রী দেহটা আজ তাহার চক্ষে কত বড় যে কুশ্রী হইয়া ফুটিয়া উঠিয়াছে তাহা ভাবিয়া সে অবাক হইয়া যায়। সে আরও অবাক হইয়া যায়, এই লোকটাকে সে একদিন কি করিয়া ভালোবাসিয়াছিল। ভালোবাসার অভিনয় সে করে নাই। সে ভাবে এই সুদীর্ঘ দিন ধরিয়া এই লোকটা তাহাকে বোকা পাইয়া কত না প্রতারণা করিয়াছে। ভাবে হয়তো ইহা লইয়া বিনায়ক আর সুগন্ধার মধ্যে কতই না হাসাহাসি হইয়াছে। তাহার বুক ফাটিয়া কান্না আসে। যাহাদিগকে সে একদিন সারা হৃদয় দিয়া ভালোবাসিয়াছিল, আজ তাহারাই অবিশ্বাসের বাণ হানিয়া হানিয়া এই অবেলাতেই তাহার বুকখানাকে ভাঙিয়া একেবারে চূর্ণ বিচূর্ণ করিয়া দিল। আজ চিত্তপ্রিয়ের কথা তাহার মনে হয় যদি বিনায়ককে ভালো না বাসিয়া সে এমনি একটা সাদা সিধা লোককে ভালোবাসিত, তবে হয়তো তাহাকে আজ এমন করিয়া কাঁদিতে হইত না। ইহার পর সুগন্ধা যেদিন চলিয়া গেল, সেদিন সুনন্দা ভাবিল এইবার বিনায়কও যাইবে। কাকাবাবুর মত লইয়া হয়তো উহাদের এলাহাবাদে বসিয়াই বিবাহ হইবে। কিন্তু সে সমাজে মুখ দেখাইবে কি করিয়া? সুনন্দা তাহার চোখের জল কিছুতেই রোধ করিতে পারে না। কিন্তু যে মিথ্যাকে সত্য ভাবিয়া সুনন্দা জ্বলিয়া মরিতেছিল, সেই মিথ্যা প্রকাশ হইতেও বড় বেশি বিলম্ব হইল না। আর তাহা প্রকাশ করিয়া দিল সুগন্ধা নিজেই। এলাহাবাদ পৌঁছানোর 2-4 দিন পরে সুনন্দা সুগন্ধার নিকট হইতে এক সুদীর্ঘ পত্র পাইল। ইহাতে হইল এই, একদিন সুনন্দা বিনায়ক আর সুগন্ধাকে সমানভাবে দোষী ভাবিয়া উহাদের উপর যতখানি বিমুখ হইয়াছিল, সুগন্ধার পত্র পাইবার পর তাহার সমস্ত বিরক্তি গিয়া পড়িল একা বিনায়কের উপর। সুতরাং যে লোকটি একদিন সকলের চাহিতে তাহার কাছে প্রিয় ছিল, সেই হইয়া পড়িল আজ তাহার চোখে সকলের চাইতে অপ্রিয়। সুগন্ধা লিখিয়াছে, এলাহাবাদ, বুধবার। সুনন্দা, আজ 2 দিন হয় এলাহাবাদে এসেছি। এই 2 দিন ধরে কেবল তোদের কথাই মনে হচ্ছে, বিশেষ করে তোর কথা। আজ ভাবি কি অশুভক্ষণেই না এবার কলকাতা যাত্রা করেছিলাম। অশুভক্ষণ বই আর কি, নইলে আমাকেই কেন আজ তোর কাছে কতগুলো অপ্রিয় কাহিনী বলতে হচ্ছে। তবে এই আমার সান্ত্বনা যে কাহিনী অপ্রিয় হলেও সত্যি। ভগবান মানুষ সৃষ্টি করলেন, কিন্তু তাদের চরিত্র করে দিলেন এমন এক বৈচিত্র্যময় যে বাহির দেখে ভেতর বুঝে নেবার সাধ্য কারও আর রইল না। তাই তো মানুষে যা আশা করে ভাবতে পারে না, হয়ে যায় তাই। তাই তো সুন্দরের মাঝে লুকিয়ে থাকে কুৎসিত। যে কুৎসিতকে দেখে আমরা মুখ ফিরিয়ে নিই, হয়তো তারই অন্তর হয় কত সুন্দর। ধর বিনায়কের কথা, বাহির দেখে তার অন্তর যদি বিচার করতে হয়,
হয়তো বলতে হবে সুন্দরের অন্তর সুন্দরী। কিন্তু আশ্চর্য বোন, যা আমরা কোনো দিনই ধারণা করতে পারি নাই হলো তাই। বিনায়কের ভিতরটা যে কতখানি কুৎসিত, সেই পরিচয় যদি না পেতাম তবে হয়তো কোনো দিনই তা ধারণাই করতে পারতাম না। তুই হয়তো কিছুই বুঝতে পারছিস না, তাই তোকে আজ আমি সব খুলেই লিখছি। তোর হয়তো ধারণা সুনন্দা যে বিনায়ক তোকে ভালোবাসে, কিন্তু সেই ধারণা যে তোর কত বড় মিথ্যা তা হয়তো এই চিঠির শেষ পড়েই বুঝতে পারবি। তোর ওপর বিনায়কের যা ছিল তাকে ভালোবাসা বললে ভালোবাসার শুধু অপমানই করা হয়। যা ছিল সে হচ্ছে লোভ। তোর দেহটার উপরই ওর ছিল লোভ, তোর ওপর নয়। ও যদি সত্যই তোকে ভালোবেসে থাকবে তবে ও কি আসতে পারে আমারই কাছে কখনো প্রেম নিবেদন করতে? তুই লক্ষ্য করেছিস কি না জানি না, কিন্তু করাই তো স্বাভাবিক। আমি আসার পর থেকে ও তোর সঙ্গ ধীরে ধীরে ছাড়বার চেষ্টা করছিল। কেন? তোকে হয়তো তা বুঝিয়ে দিতে হবে না। তারপর বলি সেদিনের কথা, যেদিন মাথা ধরেছিল বলে তুই তোর ঘরে শুয়েছিলি আর আমি সুবিমলকে নিয়ে লনের মাঝে বসে গল্প করছিলাম। সন্ধ্যা হতেই সুবিমল উঠে গেল, আর আমি সেইখানে একা বসে বসে তার কথা ভাবছিলাম, যে তোদের বাড়িরই একজন। তার দিকে তোরা কোনো দিনই চেয়েও দেখিসনি, সেই চিত্তপ্রিয়বাবুর কথাই। এমন সময় সেখানে এসে দাঁড়ালো বিনায়ক। দু একটা মামুলি কথায় সে আরম্ভ করল কবিত্ব। কি সুন্দর রাত্রি, কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাসনাহেনার মিষ্টি গন্ধটুকু, আর সবচেয়ে কি সুন্দর সে নাকি আমি। ওর কবিত্ব দেখে ওর মনের কথা জানতে আমার এতটুকুও বিলম্ব হলো না। তাই উঠলাম সেখান থেকে পালিয়ে আসতে, কিন্তু সেই নীচ ভদ্রতার আবরণ দিয়ে ঘেরা সেই পশু জোর করে নিমেষের মধ্যে আমায় তার বুকের ওপর টেনে নিয়ে তার বিষাক্ত চুম্বন এঁকে দিল আমার মুখের ওপর, যার জ্বালায় এখনো আমি পুড়ে পুড়ে মরছি। সুনন্দা বোন, হয়তো তুই আঘাত পাবি, হয়তো জ্যাঠামশাই দুঃখ পাবেন, কিন্তু আমার কি মনে হয় জানিস? মনে হয় দুঃখটা বরণ করে নেওয়ার চেয়ে দুঃখটা দেওয়াই ভালো। যেখানে বোঝা যায় দুঃখ দেওয়াটা চিরস্থায়ী হবে না, নেওয়াটাই হবে চিরস্থায়ী। সুতরাং ওই পশুকে তোর ভুলতেই হবে। ভুলতে হবে এই জন্য যে ও তোর ভালোবাসা পাবার উপযুক্ত নয় বলে। দেখ সুনন্দা, এখানে আর একজনের কথা না বললে চিঠিখানা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আমি চিত্তপ্রিয়বাবুর কথা বলছি। তুই হয়তো জানিস না, জানতে চেষ্টাও করিসনি, হয়তো ভাবতেও পারিসনি। সেটা কি জানিস? দেখ, তোকে যদি এই সংসারে সত্যিকার ভালো কেউ বেসে থাকে তবে সে আমাদের ওই চিত্তপ্রিয়বাবু। হয়তো তুই অবাক হয়ে ভাবছিস সে আবার কি, কিন্তু বোন, তুই যদি অন্ধ না হতিস, ভুলেও যদি একবার ওর মুখের পানে চাইতিস তবে বুঝতে পারতিস আমি কি বলছি। তোর ওপর ওর ভালোবাসা যে কত গভীর তা জেনেছেন ভগবান, আর জেনেছি আমি। তোকে বলতে আজ আমার বাধা নেই। ও যদি তোকেই শুধু এমন করে না চাইতো তবে আমি ওকে মাথায় তুলে নিতাম। ওর হয়তো ঐশ্বর্য নেই, আভিজাত্যের গৌরব নেই, কিন্তু ওর যা আছে সংসারে কম লোকেরই তা থাকে। সে হচ্ছে ওর মহৎ প্রাণ, যার দাম কোনো কিছুর চাইতেই কম নয়। তোকে বেশি বলা বাহুল্য, সমস্তই খুলে লিখলাম। লেখা কর্তব্য মনে হলো বলে। তুই আমার ছোট বোন, বোনের মতোই তোকে ভালোবাসি বলে।
ভগবানের কাছে প্রার্থনা করি তুই একদিন যেন সত্যিকারের সুখী হোস। জ্যাঠামশাইকে আমার প্রণাম দিস। তোর সুদিদি। একবার দুইবার করিয়া বহুবার সুনন্দা চিঠিখানা পড়িল। পড়িতে পড়িতে মন তাহার নানা চিন্তায় দুলিয়া উঠিতে লাগিল। চিত্তপ্রিয়ের কাছে বিনায়ককে দাঁড় করাইতে গিয়া আজ যেন তাহার সত্যই বিনায়ককে অত্যন্ত খাটো বলিয়া মনে হইতে লাগিল। সুদিদি মিথ্যা লেখে নাই, সত্যই সে ডুবিতে বসিয়াছিল। না, পঙ্কের মধ্যে ডুবিতে সে চায় না, পারিবেও না। কাহাকেও অবলম্বন করিয়া আজ তাহাকে আবার বাঁচিয়া উঠিতেই হইবে। অবলম্বন তাহার চাই। সুগন্ধার পত্র সে আবার পড়িল। তাহাই হইবে, চিত্তপ্রিয়কে অবলম্বন করিয়াই সে আবার বাঁচিয়া উঠিবে। আজ এই দুঃখের মধ্যেও সে আনন্দ পাইল এই কথা ভাবিয়া যে একজন তাহার বাড়িতে বসিয়া এতদিন নীরবে তাহারই পূজা করিয়া আসিতেছে। সে পূজার প্রচার সে হয়তো ঢাকঢোল বাজাইয়া করিতে চাহে নাই, তবুও সেই পূজার দান আজ সুনন্দার কাছে বহু মূল্যের বলিয়াই মনে হইতে লাগিল। কিন্তু কি করিয়া, কেমন করিয়া সে বিনায়কের কবল হইতে নিজেকে মুক্ত করিবে? পিতাকে সব কথা বলিবেই বা কি করিয়া? সুনন্দা ভাবিতে লাগিল। হ্যাঁ, তাহাই করিবে। সে আর বিলম্ব করিতে চাহে না, করিতে পারিবেও না। চিঠিখানা পিতার হাতে ফেলিয়া দিয়া সে আজ মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিবে। কিন্তু পিতার অফিস ঘরে আসিতে গিয়া বিনায়কের মুখে তাহারই নাম শুনিয়া সে দাঁড়াইয়া পড়িল। বিনায়ক তখন তাহারই কথা কহিতেছিল, বলিতেছিল, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, সুনন্দারও। মিস্টার গুপ্ত কহিলেন, আমার ইচ্ছা সুনন্দার পরীক্ষা যখন শেষ হয়েছে, তোমার দিক দিয়েও কোনো বাধা নেই, তখন আমি বলি এই আষাঢ়েই শুভ কাজটা শেষ হয়ে যাক, কি বলো? বিনায়ক মুখে একটু সলাজ হাসি আনিয়া বলিল, বেশ, তাই হবে। সুনন্দা বুঝিল এ তাহার বিবাহের কথা হইতেছে, কিন্তু তাহার বিবাহের কথা লইয়া বিনায়ককে হাসিয়া কথা কহিতে দেখিয়া তাহার অন্তর একেবারে জ্বলিয়া উঠিল। ইচ্ছা হইতেছিল যদি একটা চর মারিয়া বিনায়কের মুখের ওই হাসি সে একেবারে বন্ধ করিয়া দিতে পারিত। সুনন্দা ঘরে ঢুকিল। মিস্টার গুপ্ত হাসিয়া কহিলেন, এসো মা। কিন্তু তাহার পানে চাহিয়া তিনি একেবারে বিস্মিত হইয়া গেলেন। তোর কি কোনো অসুখ করেছে মা? মাথা নাড়িয়া সুনন্দা জানাইল, না। পাশের ঘরে চিত্তপ্রিয় সুবিমলকে পড়াইতেছিল। সুনন্দা যেখানে আসিয়া দাঁড়াইল সেখান হইতে তাহাকে স্পষ্টই দেখা যায়। তাহার দিকে চাহিতে গিয়া সুনন্দার সঙ্গে চিত্তপ্রিয়ের চোখাচোখি হইয়া গেল। মিস্টার গুপ্ত বলিলেন, বসো মা। তারপর কহিলেন, সু, আমার ইচ্ছা এই আষাঢ়েই বিয়ের দিনটা ঠিক করে ফেলি, তোমরা কি বলো? সুনন্দা সেইখানেই দাঁড়াইয়াছিল। চিত্তপ্রিয়ের দিকে আর একবার চাহিয়া লইয়া বেশ একটু সুস্পষ্ট কণ্ঠেই বলিল, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা বাবা। বিয়ের দিন আষাঢ়েই ঠিক করুন। তবে বিনায়ককে দেখাইয়া বলিল, এর সঙ্গে নয়, ওর সঙ্গে। এই বলিয়া সে চিত্তপ্রিয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিল। একটুখানি কথা, কিন্তু ইহাতেই এই ঘরের দুইজন এবং পার্শ্বের ঘরের একজন বিস্ময়ে একেবারে হতবাক হইয়া গেল। মিস্টার গুপ্ত বিস্ফারিত চক্ষে কহিলেন, তুমি কি বলছো সুনন্দা? সুনন্দা তেমনি অবিচলিত থাকিয়া কহিল, সুদিদির এই চিঠিখানা পড়লেই বুঝতে পারবেন আমি কি বলছি। আজ শুধু এটুকুই আপনাকে জানিয়ে দিয়ে গেলাম বাবা, আপনার জামাই যিনি হবেন নাম তার চিত্তপ্রিয়। এই বলিয়া
সুগন্ধার চিঠিখানা মিস্টার গুপ্তের হাতে দিয়া সুনন্দা আর কোনো উত্তরের অপেক্ষা না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। এই অভাবনীয় ব্যাপারে মিস্টার গুপ্তের বিস্ময়ের আর সীমা রহিল না। তিনি সুগন্ধার চিঠি ও বিনায়কের মুখের পানে কেবলই চাহিতে লাগিলেন। সুনন্দার মুখে সুগন্ধার চিঠির কথা শুনিয়াই বিনায়কের মুখখানা একেবারে পাংশু হইয়া গিয়াছিল। তাই মিস্টার গুপ্ত যখন তাহারই সম্মুখে চিঠিখানি পড়িতে বসিলেন, তখন সে ধীরে ধীরে সেখান হইতে নিঃশব্দে বাহির হইয়া গেল। চিঠিখানা শেষ করিয়া যখন মিস্টার গুপ্ত দারুণ বিরক্তিতে বিনায়কের পানে চাহিতে গেলেন, তখন তিনি দেখিলেন তাহার আসনখানা শূন্য। বিনায়ক পূর্বেই কখন নিঃশব্দে সরিয়া পড়িয়াছে। চিঠিখানা তিনি মুঠার মধ্যে চাপিয়া ধরিলেন। মুখখানা তাহার ঘৃণায় বার বার কুঞ্চিত হইতে লাগিল। আর চিত্তপ্রিয় সে তখন পার্শ্বের ঘরে বসিয়া বসিয়াই স্বপ্ন দেখিতেছিল সে যেন আকাশ দিয়া কোন সুদূরের পানে উড়িয়া চলিয়াছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রীযুক্ত নির্মল কুমার রায় রচিত একটি ছোট গল্প অভাবনীয়। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসব আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।